আসসালামু আলাইকুম, ইজি অ্যাকাউন্টিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জাবেদা নিয়ে, যে জাবেদাগুলো প্রায় সময় আমাদের পরীক্ষায় আসে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই এই জাবেদাগুলোর সমাধান করতে অসুবিধা হয়। তো গুরুত্বপূর্ণ জাবেদা, আচ্ছা, আমি প্রথমত যে জাবেদাটা আমাদের প্রায় আসে, একটু বড় করে লিখি। বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা। আচ্ছা, বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা, এটার জাবেদা দাখিলা কি হবে? আচ্ছা, বিনামূল্যে পণ্য বিতরণ এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞাপন। তো বিজ্ঞাপন একটা ব্যয় হিসাব বৃদ্ধি পাওয়ার জন্য হবে ডেবিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট। এবার বিনামূল্যে কি বিতরণ করছে? 5,000 টাকার পণ্য। তাহলে প্রতিষ্ঠান থেকে পণ্য চলে গেছে, যেহেতু পণ্য চলে গেছে আমি লিখতে পারতাম পণ্য হিসাব ক্রেডিট, কিন্তু হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী পণ্য থাকলে তার পরিবর্তে লিখতে হয় ক্রয় হিসাব। ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, ভাবলাম 5,000 টাকাই, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,000 টাকা। আচ্ছা, মালিক প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করছে, তাহলে আমি বলতে পারি যে প্রতিষ্ঠান থেকে পণ্য চলে গিয়েছে, সেটা আমি ক্রেডিট পক্ষটা উপরেরটার ভিত্তিতে আমি লিখতে পারি। যেহেতু আমি উপরে বলেছিলাম যে পণ্য হিসাব লিখা যায় না, সেহেতু পণ্য হিসাবের পরিবর্তে লিখব ক্রয় হিসাব ক্রেডিট। আর যেহেতু মালিক উত্তোলন করছে, মালিক উত্তোলন করলে উত্তোলন হিসাবে লিখতে হয়, সুতরাং উত্তোলন হিসাব ডেবিট। আচ্ছা, এরপরে 3 নম্বর, আয়কর প্রদান 2,000 টাকা। আয়কর প্রদান করা হয়েছে। আচ্ছা, আয়কর মানে কি? আয়ের উপরে যেই কর তাকে বলা হয় আয়কর। আচ্ছা, আয়কর প্রদান করার ফলে নগদ অর্থ প্রতিষ্ঠান থেকে চলে গিয়েছে, সেহেতু আমি বলতে পারি যে নগদান হিসাব ক্রেডিট। এবার আয়কর এটা কি সেটা আমার বুঝতে হবে। আয়ের উপর ব্যক্তির যে কর তাকে বলা হয় আয়কর। তাহলে এই আয়কর কে প্রদান করছে? প্রতিষ্ঠান নাকি মালিক? মালিক প্রদান করছে। তো মালিকের খরচ প্রতিষ্ঠান থেকে বহন করা হয়েছে, আয়করটা হচ্ছে মালিকের খরচ, সেটা প্রতিষ্ঠান থেকে নগদে প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠান থেকে মালিকের খরচ উত্তোলন। তাহলে আয়কর মানে উত্তোলন হিসাব ডেবিট। আচ্ছা, নাম্বার 4, জীবন বীমা প্রিমিয়াম প্রদান 2,000 টাকা। আচ্ছা, জীবন বীমা প্রিমিয়াম প্রদান করছি, প্রদান করার ফলে আমার নগদ অর্থ চলে গিয়েছে, সেটা আমি বলতে পারি এখানে নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, জীবন বীমা, জীবন কার? প্রতিষ্ঠানের তো জীবন নেই, আমরা প্রতিষ্ঠানে হিসাব করছি, প্রতিষ্ঠানের জীবন নেই, তাহলে জীবন কার আছে? মালিকের জীবন আছে। তাহলে মালিকের জীবন বীমা খরচ আমরা প্রতিষ্ঠান থেকে দিয়েছি, যেহেতু মালিকের খরচ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি
উত্তোলন। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমাদের একটা বিষয় সর্বদা মনে রাখতে হবে যে যদি মালিকের কোনো খরচ বা মালিকের প্রয়োজনে কিছু প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হবে উত্তোলন। এছাড়া যদি প্রতিষ্ঠানের প্রয়োজনে কোনো খরচ বহন করা হয় বা প্রদান করা হয় সেক্ষেত্রে এটাকে কখনোই আমরা উত্তোলন হিসেবে বিবেচনা করব না। যেমন ধরতে পারো যেটা স্টুডেন্টরা প্রায় ভুল করে, ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। এটার জাবেদা কি হবে? ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। আচ্ছা, তো ব্যাংক হতে যেহেতু উত্তোলন করছি, ব্যাংকের টাকা তো হ্রাস পেয়েছে, ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে, সেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট। এবার ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে যেহেতু আমি কি উত্তোলন হিসাব ডেবিট লিখবো? বেশিরভাগ স্টুডেন্টই এই ভুলটা করে থাকে, উত্তোলন হিসাব ডেবিট লিখে। কিন্তু এখানে মনে রাখতে হবে ব্যাংক হতে উত্তোলন এর মানে হচ্ছে প্রতিষ্ঠানের প্রয়োজন উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন কথার মানে হচ্ছে প্রতিষ্ঠানের প্রয়োজন উত্তোলন। আর প্রতিষ্ঠানের প্রয়োজন উত্তোলন হইলে কখনোই আমরা উত্তোলন হিসাব লিখবো না। কেবলমাত্র মালিকের প্রয়োজন উত্তোলনের ক্ষেত্রে আমরা উত্তোলন হিসাব লিখবো। এখন প্রতিষ্ঠানের প্রয়োজনে যেহেতু উত্তোলন, প্রতিষ্ঠানে কি আসছে উত্তোলন করার ফলে? নগদ অর্থ আসছে, নগদান হিসাব ডেবিট। আবার যদি এরকম থাকতো ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা। আচ্ছা, ব্যাংক হতে যেহেতু উত্তোলন হয়েছে, ব্যাংক হিসাব ক্রেডিট। এবার ব্যাংক হতে কি ব্যক্তিগত প্রয়োজনে, কার ব্যক্তিগত প্রয়োজনে? মালিকের ব্যক্তিগত প্রয়োজন। তাহলে মালিকের প্রয়োজনে উত্তোলন মানেই হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট। আচ্ছা, তাহলে উত্তোলন সংক্রান্ত আমাদের সমস্যাগুলো সমাধান করা হয়। 6 নম্বর, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। আচ্ছা, সাধারণত আমরা লিখি আসবাবপত্র ক্রয় থাকলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট এটা লেখার কারণ হচ্ছে আসবাবপত্র স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদকে আমরা ক্রয় যখন করি তখন আমরা স্থায়ী সম্পদের নামে লিপিবদ্ধ করি। কিন্তু যখন কেউ বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করে তখন সেটা তার কাছে স্থায়ী সম্পদ থাকে না, তখন সেটা তার কাছে থাকে পণ্য। যেমন একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র কিনবে, এটাই তার কাজ, এবং কেনার পর সে কি করবে? এগুলার ব্যবহার করবে না, বিক্রয় করবে। তো যখন আসবাবপত্র ক্রয় করি যদি এটা ব্যবহারের উদ্দেশ্য হয় তখন আসবাবপত্র হিসাব ডেবিট হবে, আর যখন এটা বিক্রয়ের উদ্দেশ্য হবে তখন এটাকে পণ্য ধরবে, এই জন্য আর আসবাবপত্র হিসাব লিখবো না, এই জন্য লিখবো ক্রয় হিসাব। তাহলে আমার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, আর নগদ অর্থ যেহেতু চলে গিয়েছে নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে আছে আন্তঃফেরত। আন্তঃফেরত 5,000 টাকা। আর আছে বহি ফেরত 5,000 টাকা। আচ্ছা, আন্ত মানে কি? আমরা সাধারণত প্রতিষ্ঠানের হিসাব করি। আন্তঃফেরত মানে ফেরত আসছে। আচ্ছা, ফেরত আসে কখন? ফেরত আসছে। তো ফেরত আসে কখন? আমরা যখন বিক্রয় করি তখন ফেরত আসে। বিক্রয় ফেরত। তাহলে আন্তঃফেরতকে আমি বলতে পারি বিক্রয়
ফেরত। আবার বহি ফেরত, বহি ফেরত মানে ফেরত গেছে, ফেরত যেতে পারে কখন? ক্রয় করলে, ক্রয় ফেরত। তাহলে আমি বলতে পারি যে আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, আর বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। তো আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত। বিক্রয় সাধারণত আমরা কি লিখি? ক্রেডিট লিখি। তাহলে বিক্রয় ফেরতটা কি হবে? ডেবিট। আমি চাইলে বিক্রয় ফেরতও লিখতে পারি, আন্তঃফেরতও লিখতে পারি। হিসাব ডেবিট। আর বিক্রয়ের সাথে সম্পর্ক কার? বিক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে দেনাদারের। তাহলে আমি লিখব দেনাদার হিসাব ক্রেডিট। আমার এইটা অবশ্যই মনে রাখতে হবে যে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক এবং বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। যখনই ধারে লেনদেন দেখব তখনই আমরা বুঝবো যে দেনাদার এবং পাওনাদার হিসাব অবশ্যই আসবে। ক্রয় করলে পাওনাদারের সম্পর্ক পাওনাদার হিসাব হবে, বিক্রয় করলে দেনাদারের সম্পর্ক বিক্রয়ের সাথে বিক্রয় হিসাব হবে। আচ্ছা, বই ফেরত। বই ফেরত মানে ক্রয় ফেরত। ক্রয় আমরা কি করি? ডেবিট। তাহলে ক্রয় ফেরতকে আমরা কি করব? ক্রেডিট। ক্রয় ফেরত বা বহি ফেরত হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার ক্রয়ের সাথে সম্পর্ক কার? পাওনাদারের। পাওনাদার হিসাব ডেবিট। এবার প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে দেনাদার এবং পাওনাদার লিখলাম কেন? এখানে তো টাকা দেয়া আছে, আমি তো নগদ লিখতে পারতাম। তো এটা মনে রাখতে হবে যে ফেরতের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে নগদের লেনদেনগুলো ফেরত হয় না, বাকিতে যে লেনদেনগুলো সংঘটিত হয়েছে সেই লেনদেনগুলোর ক্ষেত্রে ফেরত সংঘটিত হয়েছে, যার জন্য আমরা বাকিতে ধরে দেনাদার এবং পাওনাদার হিসাবে লিপিবদ্ধ করে থাকি। এরপরে আছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা বা কুড়িন 5,000 টাকা। আচ্ছা, অনাদায়ী পাওনা জিনিসটা কি? অনাদায়ী পাওনা মানে যেই পাওনা আমি কোনোদিন আদায় করতে পারবো না। যেমন আমি ধারে বিক্রি করেছিলাম 50,000 টাকা, বিভিন্ন লোকের কাছে বিক্রি করছি, সে মিলিয়ে মোট 50,000 টাকার পণ্য আমি ধারে বিক্রি করছি, তার মানে আমার দেনাদার হিসাব 50,000 টাকা। এবার এর ভিতরে একজনের কাছ থেকে আমি 5,000 টাকা পেতাম, যে এই এলাকা ছেড়ে চলে গেছে, কোথায় গিয়েছে সেটা জানি না, অজানা। তো সেই ভিত্তিতে এই 5,000 টাকা আমি আর কখনো পাবো না, এরকম পাওনাটাকেই বলি আমরা অনাদায়ী পাওনা। তো অনাদায়ী পাওনাটা তৈরি হয়েছে কোথা থেকে? দেনাদারের কাছ থেকে। আচ্ছা, তো অনাদায়ী পাওনা একটা ব্যয় হিসাব, যেহেতু এটা কখনো পাবো না সেহেতু আমি ব্যয় লিখে এটা বাদ দিয়ে দিব, যে এটা প্রতিষ্ঠানের একটা স্বাভাবিক বিষয়, এটা একটা ব্যয়। তো আমার প্রশ্নে যেই নামে থাকবে সেই নামে আমি লিখবো অনাদায়ী পাওনা বা কুড়িন হিসাব ডেবিট। আর এই অনাদায়ী পাওনাটা তৈরি হয় কার কাছ থেকে? দেনাদারের কাছ থেকে। সেহেতু দেনাদারের হিসাব, অথবা আমি লিখতে পারি চাইলে প্রাপ্য হিসাব। যেটা লিখি সেটাই কারেক্ট, এটা লিখলেও কারেক্ট, এটা লিখলেও কারেক্ট, এই পাশে এটা লিখলেও কারেক্ট, এটা লিখলেও কারেক্ট। হিসাব ক্রেডিট। এরপরে আসে আসবাবপত্রের অবচয় 500 টাকা। এখানে আসবাবপত্র থাকতে পারে, অফিস সরঞ্জাম থাকতে পারে, যে কোনো স্থায়ী সম্পদ থাকতে পারে। তো আসবাবপত্রের অবচয় 500 টাকা। অবচয় জিনিসটাকে, অবচয় হচ্ছে একটা অদৃশ্যমান লেনদেন যেটা আমরা দেখি না। যেমন আমি 10,000 টাকা দিয়ে একটা মোবাইল ফোন কিনলাম, যেটা আমার সম্পদ। আমি যদি 1 মাস পরে এটা বিক্রি করতে চাই, বললে 5,000 টাকা। 5,000 টাকা বলার কারণ কি? আমার মোবাইল কি অর্ধেক হয়ে গেছে?
না অর্ধেক হয়নি, আমি যে ব্যবহার করছি ব্যবহারজনিত মূল্য হ্রাস পেয়েছি, ব্যবহারজনিত মূল্য হ্রাসকে বলা হয় অপচয়। আর এটা হচ্ছে একটা ব্যয়, তাহলে আমরা ব্যয় বৃদ্ধি পেলে বলতে পারি ডেবিট। তাহলে অপচয় হিসাব ডেবিট। আর আসবাবপত্র হিসাব আমরা ক্রেডিট লিখতে পারবো না, হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী আমাদের আসবাবপত্র যেদিন বিক্রি করব বা যেদিন ফেলে দিব ওই দিন এটা ক্রেডিট করতে হবে। তো যেহেতু আসবাবপত্রকে আমরা ক্রেডিট করতে পারবো না, এটার জন্য আমরা একটা হিসাব তৈরি করি, সেটাকে বলি আমরা পুঞ্জীভূত অপচয়। আর আমি চাইলে পাশে লিখে দিতে পারবো কার পুঞ্জীভূত অপচয়, আসবাবপত্র পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। যদি কখনো প্রশ্নে আসে পুঞ্জীভূত অপচয় কি হিসাব, তখন এটার নাম আমরা লিখে দিব, এটা হচ্ছে বিপরীত সম্পদ বা কন্ট্রা কন্ট্রা অ্যাসেট হিসাব। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।